এখন আমাদের দেশে ডিফারেন্ট লস নিয়ে আসছে। এডুকেশনের উপরে এডুকেশন পলিসি গভর্নমেন্ট নিয়ে আসছে, রাইট? তারপরে হচ্ছে হেলথের উপরে হেলথ ইন্সুরেন্সের ব্যাপারে নিয়ে আসছে। তারপরে হচ্ছে গিয়ে আর্মির ব্যাপারে লস নিয়ে আসছে, ফরেন পলিসির ব্যাপারে লস নিয়ে আসছে। এই যে ডিফারেন্ট, আমরা যে ট্রাফিক রুলস আমরা দেখতে পারি, আমরা যে হচ্ছে গিয়ে আইপিসি, সিআরপিসি, বিএনএস, বিএনএসএস, এই যে ডিফারেন্সিয়েট হচ্ছে কি লস গুলো আমরা দেখি আমাদের সোসাইটির মধ্যে যেগুলো এক্সিস্ট করে, এবং সেগুলো আমাদেরকে গভর্ন করে, আমাদেরকে হচ্ছে গিয়ে সেগুলো শাসন করে। তো এইবার এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে কোথা থেকে আসে? কোশ্চেন হতে পারে যে এই লস গুলো কোথা থেকে আসে? সেটা আসে হচ্ছে গিয়ে আমাদের পার্লামেন্ট থেকে, বা স্পেসিফিক্যালি যদি বলতে চাই, এটা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে। এবার গভর্নমেন্ট না, দু রকম গভর্নমেন্ট হতে পারে। একটা হতে পারে ফেডারেল গভর্নমেন্ট, একটা হতে পারে পার্লামেন্টারি গভর্নমেন্ট। এখন আমাদের দেশে দু রকমই আছে। একটা ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যেমন অ্যাডপ্ট করেছি ইউএসএ থেকে, সেখানে কি যে একটা সেন্ট্রাল, তার অনেকগুলো স্টেট থাকবে। ইউএসএ একটা কেন্দ্র সরকার, আবার প্রত্যেকটা ৫০টা ৫১টা তাদের রাজ্য আছে। আরেকটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। সেখানের ক্ষেত্রে কি হয়, যে গভর্নমেন্টরা হচ্ছে গিয়ে, গভর্নমেন্টের যারা মেম্বার হবে, এক্সিকিউটিভের যারা মেম্বার হবে, তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আসবে। যেমন এটা ইউকে থেকে না হয়েছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা। তো ইউকে মিনস হচ্ছে ইউনাইটেড কিংডম। এবার আমাদের যে পার্লামেন্ট আছে, এইটার কিন্তু হচ্ছে গিয়ে মেইনলি ৩ টে উইং। কি বললাম? এই পার্লামেন্টের, ইন্ডিয়ান পার্লামেন্টের হচ্ছে গিয়ে টোটাল ৩ টে উইং। কি কি ইন্ডিয়ান পার্লামেন্টের ৩ টে উইং? আইপি মিনস হচ্ছে ধরে নেবে ইন্ডিয়ান পার্লামেন্ট। এর ৩ টে উইং হচ্ছে গিয়ে, ১ নম্বরে আমাদের কি, লেজিসলেশন, এল ফর লেজিসলেশন। ২ নম্বরে আমাদের কি আসবে? ২ নম্বরে আমাদের আসবে হচ্ছে গিয়ে, এই লেজিসলেশন এর মধ্যেই আবার ২ টো ভাগ তুমি পাবে। একটা হচ্ছে এলএস মানে লোকসভা, আরেকটা তুমি পাবে হচ্ছে আরএস মানে হচ্ছে রাজ্যসভা। আরেকটা তুমি এই ২ টো পার্ট হলো, আরেকটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। এই যে ৩ টের কথা আমি বললাম, কি কি? একটা হচ্ছে গিয়ে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, এবং প্রেসিডেন্ট ইজ অলসো ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, আইপি। তাহলে কি, পার্লামেন্টের ৩ টে পার্ট। এখানে কিন্তু খুব কোশ্চেন আসে যে প্রেসিডেন্ট ইজ মানে পার্ট অফ আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট অর নট। হুম। তো এটা খুব কোশ্চেন আসে। পার্লামেন্ট মিনস হচ্ছে আমাদের লোকসভা, রাজ্যসভা, তার সাথে সাথে কিন্তু প্রেসিডেন্টও আমাদের পার্লামেন্টের একটা ইন্টিগ্রাল পার্ট। এবার কি বলছে দেখো, পার্লামেন্ট ইজ লেজিসলেটিভ উইং অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। হুম। আমরা এখন কি পড়ছি? আমরা কিন্তু পার্লামেন্ট পড়ছি, তার মানে এটা কেন্দ্র সরকারের বিষয়ে পড়াশোনা করছি। মানে কেন্দ্র সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত লস গুলো তৈরি করে, সেটা পার্লামেন্টের মাধ্যমে তৈরি করে। এগুলো কিন্তু ইন ডেপথে কোশ্চেন আসে। এবার ব্যাপারটা কি, তাহলে স্টেট গুলো কিভাবে লস তৈরি করে? আমাদের তো ২৮টা স্টেট আছে। তাদের জন্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বা প্রত্যেকটা স্টেটের জন্য ফর এই স্টেট, এবং হচ্ছে গিয়ে সরি, বিধানসভা আছে। ওকে? তারা সেই বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাধ্যমে তৈরি করে। আজকে আমাদের ওটা টপিক নয়। এবার বলছে দেখো, সেকেন্ড আইডিয়া কি বলছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ অ্যাডপ্টেড ফ্রম ব্রিটেন। এইটা কিন্তু খুব ভালো করে জানবে, যে ফেডারেল গভর্নমেন্টের আইডিয়া। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এগুলো কোন দেশের কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করা হয়? কারণ কি, আমাদের কনস্টিটিউশনটা হতে পারে ওয়ার্ল্ডের লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন, বাট এর 90 ম্যাক্সিমাম মানে পোর্শন গুলো বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে, মানে যারা ফ্রেমার্স অফ কনস্টিটিউশন, তারা অ্যাডপ্ট করেছেন। হ্যাঁ? বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? হ্যালো? হ্যাঁ স্যার। হুম। এবার দেখো, নেক্সট কি বলছে, পার্ট 5, মানে পার্ট 5 এগুলো অত বেশি আর্টিকেল মানে ডেপথে মনে রাখার দরকার নেই যে কত আর্টিকেল থেকে কত আর্টিকেল। তবে জাস্ট জেনে রাখবে পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই যে হাউস অফ পার্লামেন্ট, সেশন অফ পার্লামেন্ট, অ্যানসার, এগুলো কি জিনিস আমি এক্ষুনি বোঝাবো। এবার দেখো, লোকসভা। এবার লোকসভা হচ্ছে গিয়ে আমাদের পার্লামেন্টের, লোকসভাকে বলা হয় লোয়ার হাউস। কি বললাম? পার্লামেন্ট টোটাল ৩ টে জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা হচ্ছে লোকসভা। এই লোকসভাটাকে কি বলা হয়? এই লোকসভাটাকে বলা হয় লোয়ার হাউস। এটাকে হাউস অফ হচ্ছে গিয়ে তুমি বলতে পারো কমন্স বলা হয়। এখানে যারা হচ্ছে গিয়ে তোমার মেম্বার্স হয়, তারা প্রত্যেকে আমার, তোমার বা তোমার ফ্যামিলির যে সমস্ত মেম্বার্স আছে, প্রত্যেকটা ফ্যামিলির ভারতবর্ষের জনগণের দ্বারা ডাইরেক্টলি তারা হচ্ছে কি ইলেক্টেড। আর যারা রাজ্যসভার মেম্বার, তারা হচ্ছে গিয়ে ইনডাইরেক্টলি ইলেক্টেড। এবার দেখো কি বলছে, এই যে লোকসভার যারা মেম্বার, লোকসভাকে বলা হচ্ছে হাউস অফ, এগুলো খুব কমন আসে, যে হাউস অফ পিপল বলা হয় কোন হাউসকে, লোয়ার হাউস কোন হাউসকে বলা হয়। এগুলো দেখবে, এই যে হাউস অফ পিপল বা লোয়ার হাউস বলা হয় লোকসভাকে। এবং রাজ্যসভা ইজ অলসো কল্ড আপার হাউস বা হাউস অফ স্টেটস।
এটা রাজ্যসভাকে বলা হয়। বা মানে রাজ্যসভাকে বলা হয় হাউস অফ এল্ডার্স। এটা মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে লোকসভা রিপ্রেজেন্ট পিপল অফ ইন্ডিয়া অ্যাজ হোল। আমি বলেছি কি লোকসভার মেম্বাররা কিন্তু ইলেক্টেড হয়। এবার কিভাবে হয় আমি দেখাচ্ছি এক, এক করে। রাজ্যসভা রিপ্রেজেন্ট দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এবার নেক্সট দেখো আফটার দ্য রাজ্যসভা পাসেস রেজলিউশন, এগুলো অত বেশি দেখার দরকার নেই। এবার একটা জিনিস দেখো, এই যে কিছুদিন আগে আমাদের ২০২৪ সালে স্ক্রিনশট দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বাকিরা কোনো রেসপন্স কেন করছো না? আমাদের কিসের ভোট হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের লোকসভার ভোট হয়েছে। এবার একটা জিনিস দেখো, এই যে আমাদের কিছুদিন আগে ২০২৪ সালে লোকসভার ভোট হয়েছে, এই লোকসভার ভোট কেন হয়েছে? এগুলো জানাটা কিন্তু জরুরি। অ্যাজ এ ল স্টুডেন্ট হিসাবে তো মাস্ট। বাকিরা জানুক আর না জানুক সেটা অত বেশি না। তো কি আছে? দেখো এতে হচ্ছে গিয়ে তোমাদেরকে লোকসভার ভোট হয়েছে। কি জন্য হয়েছে লোকসভার ভোটটা? আমাদের দেশের প্রাইম মিনিস্টার কে হবে? আমাদের দেশের প্রাইম মিনিস্টার মানে দেশের ২ রকম মন্ত্রী আছে। একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার, একটা স্টেট গভর্নমেন্টের মিনিস্টার। তো পুরো দেশটাকে চালানোর জন্য আমাদের তো একজন পিএম বা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর দরকার আছে। সেটা কে হবেন সেটা ঠিক করেছে ২০২৪ সালের এই লোকসভা ভোট। মানে তোমরা কি মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চাও? হ্যাঁ? নাকি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চাও? নাকি আরো কেন্দ্রে যে সমস্ত লিডাররা আছে তাদেরকে তোমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাও? এবার ব্যাপারটা কি দাঁড়িয়েছে, এইটা হচ্ছে লোকসভা। এবার লোকসভা না পুরো দেশের ইলেকশন হয়। লোকসভাতে কি পুরো দেশ। কারণ এটা আমরা কি পড়ছি? এটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট কিসের পার্ট? পার্লামেন্ট হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা লেজিসলেটিভ উইং। লেজিসলেটিভ উইং কাদেরকে বলা হয়? যারা লস তৈরি করে। লোকসভা, রাজ্যসভা লস তৈরি করে। তাই এদেরকে লেজিসলেটিভ উইং বলা হয়। এবার এই যে পুরো দেশের আমাদের ইন্ডিয়া, এই ইন্ডিয়ার যখন হচ্ছে কি ইলেকশন হচ্ছে সেটা লোকসভার মাধ্যমে হচ্ছে। এবার দেখো এই যে লোকসভা যেমন আমাদের ধরো ফর এক্সাম্পল এদেরকে বিভিন্ন পার্টির মেম্বাররা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে লোকসভার মেম্বার। যেমন ধরো আমাদের পুরো দেশে হচ্ছে গিয়ে লোকসভার মেম্বারের সংখ্যা কত? কারেন্টলি আছে 543, ম্যাক্সিমাম কত হতে পারে? 550 হতে পারে। কিন্তু কারেন্টলি লোকসভার মেম্বার হচ্ছে 543। এবার এর মধ্যে পশ্চিমবঙ্গের কজন? এর মধ্যে পশ্চিমবঙ্গের হচ্ছে গিয়ে ৪২ জন। এখন তোমাদেরকে আমি কয়েকটা কারো জেলার নাম বলো। কেউ একটু জেলার নাম বলো তাহলে আমি বলে দিচ্ছি যে তোমাদের কোন লোকসভা। যদি তোমরা না জানো। হ্যালো? স্যার, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার যেমন হচ্ছে গিয়ে অনেক কটা লোকসভা আছে। পাথর প্রতিমা একটা লোকসভা আছে। আ ডায়মন্ড হারবার একটা লোকসভা আছে। মথুরাপুর একটা লোকসভা আছে। তো এগুলো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে। এবার তোমার ঠিকানা, অ্যাড্রেস অনুযায়ী তুমি ভাবো যে কোন এলাকার মধ্যে তুমি আসছো। বাকিদের কেউ জানো তার লোকসভার নাম? বাকিরা একটু রেসপন্স করো। কেউ যদি কলকাতাতে হয়, কলকাতায় কি, কি লোকসভা আছে? যেমন হচ্ছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আরেকটা লোকসভা আছে হচ্ছে গিয়ে তোমার যাদবপুর। হুম? তো এইরকম আরকি। মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি কেউ থাকে, তাদের লোকসভা আছে হচ্ছে গিয়ে তোমার জঙ্গিপুর আছে। তারপরে আরো এই সমস্ত লোকসভা আছে। তারপরে হচ্ছে গিয়ে বহরমপুর লোকসভা। আবার অন্যান্য ডিস্ট্রিক্ট ছাড়া তো বলা খুব চাপের। হ্যাঁ? বর্ধমানের দিকে লোকসভা আছে। হুগলিতে হুগলি লোকসভা আছে। হাওড়াতে হাওড়া লোকসভা আছে। তো এইরকম পশ্চিমবঙ্গটাকে টোটাল ৪২ টা লোকসভায় ভাগ করা হয়েছে। এবার এই ৪২ টা লোকসভাকে ভাগ করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই ৪২ টা লোকসভাতে কি হচ্ছে, ধরে নাও আমি এখন হ্যাঁ, কলকাতা দক্ষিণের কথা বলছি। এটা একটা লোকসভা কনস্টিটিউয়েন্সি। এইবার এই লোকসভা কনস্টিটিউশন থেকে টিএমসি একটা পার্টি দিয়েছে, বিজেপি একটা হচ্ছে ক্যান্ডিডেট দিয়েছে, সিপিএম একটা ক্যান্ডিডেট দিয়েছে, আইএসএফ আরো যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকে এটিএম, কেটিএম সবাই একটা ক্যান্ডিডেট দিয়েছে। এবার তাদের ক্যান্ডিডেটের মধ্যে কে জিতেছে? তাদের ক্যান্ডিডেটের মধ্যে ধরে নাও টিএমসি জিতেছে। এবার তার মানে কি টিএমসি কি সেন্ট্রালি মানে তাদের কি মেম্বার আছে যে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্ম করবে? তাদের মেম্বার নেই। তো তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে সাপোর্ট করেনি। এবার যেখান থেকে বিজেপির মেম্বাররা জিতেছে সারা দেশে তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে সাপোর্ট করেছে। তো এইরকম টাইপের আরকি। তো এগুলো হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি সরি এগুলো হচ্ছে গিয়ে পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি বলা হয়। এটাকে লোকসভা কনস্টিটিউয়েন্সি। তো এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ৪২ টা আছে। ইন্ডিয়াতে টোটাল লোকসভা কনস্টিটিউয়েন্সি 540 আ আমাদের ইন্ডিয়াতে মানে টোটাল হচ্ছে গিয়ে মেক্সিমাম হতে পারে ৫৫০। এখন বর্তমানে যেটা সদস্য সংখ্যা সেটা হচ্ছে গিয়ে 543। এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। ওয়েস্ট বেঙ্গলে কত? 42। অল ইন্ডিয়াতে কতগুলো মেক্সিমাম হতে পারে? 550 লোকসভার মেম্বার, কারেন্টলি 543 আছে। এবার রাজ্যসভার ক্ষেত্রে কি হয়?
রাজ্যসভার ক্ষেত্রে আর জাস্ট কিছুই হয় না। রাজ্যসভার ক্ষেত্রে এই যে প্রত্যেকটা স্টেট অ্যাসেম্বলি আছে, মানে ধরো এইটা তো হয়ে গেল আমাদের মানে দেশের প্রধানমন্ত্রী আমরা কাকে তৈরি করতে চাই। এবং এই যে 2026 এ আচ্ছা বাকিরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, এই যে 2026 এ এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাকে বানাতে চাও। এখন এটা 2026 এ কিন্তু এটা ঠিক করবে না যে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হবে। 2006 এ হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম কে হবে, হ্যাঁ? আমাদের মমতা ব্যানার্জি নাকি অন্য কোনো লোককে তোমরা মুখ্যমন্ত্রী চাও? এটা ডিসাইড করতে হবে 2026 এ যে ইলেকশনটা আসছে। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে বিধানসভা ইলেকশন। এটা কিসের জন্য হয়? স্টেটের মধ্যে তো একজনকে হেড অফ দ্য গভর্নমেন্ট করতে হয়। সেটা মুখ্যমন্ত্রীকে করা হয়। তো সেই রাজ্যের মধ্যে তুমি কাকে হচ্ছে গিয়ে হেড অফ দ্য গভর্নমেন্ট চাও, সেটা তুমি কোন পার্টি থেকে চাও, সেটা ডিসাইড করতে হবে 2026 এর যে অ্যাসেম্বলি ইলেকশন হবে, এটাকে বলা হয় অ্যাসেম্বলি ইলেকশন। আর যেটা লোকসভার ইলেকশন হয়, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার কি ইলেকশন? পার্লামেন্টারি ইলেকশন। তো এইটা হচ্ছে আমাদের ২ ধরনের ইলেকশন মেইনলি হয়ে থাকে। এছাড়াও মানে মিউনিসিপ্যালিটি ইলেকশন বা লোকাল স্তরে যে সমস্ত ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশন ওগুলো তো রয়েছে। মেইনলি বড়, বড় এই ২ টো ইলেকশন হয়। এবার দেখো এবারে এটা স্যার বললাম কেন? অ্যাসেম্বলি ইলেকশনটা কেন হয়? অ্যাসেম্বলি ইলেকশন হয় আমাদের স্টেট থেকে তুমি কাকে মুখ্যমন্ত্রী চাও। ধরো প্রধানমন্ত্রী তো পুরো দেশের একজন প্রধানমন্ত্রী। তো তার পক্ষে তো প্রত্যেকটা রাজ্যকে কন্ট্রোল করা পসিবল। মানে তার একটা দেশে আমাদের দেশে এত ভাষা, এত জাতি, ধর্ম, বর্ণের লোক। তো এখানে সবাইকে কন্ট্রোল করা, প্রত্যেকটা রাজ্যকে কন্ট্রোল করা। রাজ্য তো সবাই জানো আমাদের ২৮ টা রাজ্য। তো তখন কি হয় প্রত্যেকটা স্টেটের জন্য এটা যেহেতু ফেডারেল স্ট্রাকচার কোন দিক থেকে নেওয়া হয়? ইউএসএ থেকে নেওয়া হয়। ফেডারেল স্ট্রাকচার কি বলে? মানে ফেডারেল স্ট্রাকচার এর কথা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে। আর সেই সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নয়, সেই দেশটা আবার কয়েকটা রাজ্যে ভাগ থাকবে। হ্যাঁ? যেমন ইউএসএ। একটা দেশের রাষ্ট্রপতি আছে, ইউএসএ প্রেসিডেন্ট। আবার প্রত্যেকটা রাজ্যের ওদের আবার গভর্নর বা কিছু একটা আছে আরকি। প্রত্যেকটা ওদের ৫০ টা টোটাল হচ্ছে গিয়ে ওদের তোমার স্টেট আছে। তো এটাই ওই দেশ থেকে নেয়া হয়। তো এবার মুখ্যমন্ত্রী কেন করা হয়? মুখ্যমন্ত্রী রাজ্যের দেখাশোনা করেন। এখন ধরো সবকিছু তো তুমি তোমার প্রধানমন্ত্রীকে গিয়ে বলাটাও তো পসিবল না। তো রাজ্যকে চালানোর জন্য হচ্ছে গিয়ে একজন মুখ্যমন্ত্রীর দরকার হয়। তুমি যেই রাজ্য থেকে আছো। সে তুমি আসাম হোক, ত্রিপুরা হোক, ছত্তিশগড় হোক, মধ্যপ্রদেশ হোক, রাজস্থান হোক, প্রত্যেকটা রাজ্যের কিন্তু একটা করে মুখ্যমন্ত্রী আছে। এইজন্য আমাদের মুখ্যমন্ত্রীর দরকার হয়। বোঝা গেল? হ্যাঁ, স্যার। এইবার এই যে মুখ্যমন্ত্রী যেখান থেকে হচ্ছেন, আমি আজকে ওটা বিষয়বস্তু নয়। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে মানে হচ্ছে অ্যাসেম্বলি ইলেকশন থেকে, বিধানসভা ইলেকশন থেকে। তো তাদের মেম্বাররা হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্ট করে প্রত্যেকটা আমাদের দেশের যতগুলো বিধানসভার মেম্বার আছে, তারা ইনডাইরেক্টলি হচ্ছে গিয়ে ইলেক্ট করে কাদেরকে? রাজ্যসভার মেম্বারদেরকে। যেটা আবার সেন্ট্রাল পার্লামেন্টের। একটা কথা বারবার বলছি, রাজ্যসভা কিন্তু রাজ্যের সাথে কোনো রিলেটেড নয়। আজকে কোনো রাজ্যের কিছু করছি না। রাজ্যসভা হচ্ছে গিয়ে সেন্ট্রালেরই একটা পার্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের বা সেন্ট্রাল লেজিসলেটিভ উইং এরই কিন্তু একটা পার্ট, একটা লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তো রাজ্যসভার সাথে কিন্তু কখনোই মিস্টেক যাতে না হয় যে রাজ্যসভার সাথে রাজ্যর কোনো সম্পর্ক নেই। মানে আমাদের স্টেট গুলোর কোনো সম্পর্ক নেই। আচ্ছা এদের মেক্সিমাম স্ট্রেংথ রাজ্যসভার কত হতে পারে? এটাকে বলা হয় আপার হাউস। এদের মেক্সিমাম স্ট্রেংথ 250 হতে পারে। আর কারেন্ট স্ট্রেংথ কত আছে? 245। এবার দেখো এখানে আবার একটু ডিভাইডেশন দিয়েছে। কিরকম? এদের আবার হচ্ছে গিয়ে কিছু লোক হচ্ছে ইলেক্টেড হবে। ইলেক্টেড কিভাবে? তাও ইনডাইরেক্টলি ইলেক্টেড। ইনডাইরেক্টলি ইলেক্টেড কিভাবে? যেমন ধরো পশ্চিমবঙ্গে বিধানসভায় কতগুলো সিট আছে? আমাদের অ্যাসেম্বলিতে যদি তুমি বলো, আমাদের লোকসভা কনস্টিটিউয়েন্সি ৪২। কিন্তু পশ্চিমবঙ্গে যে কলকাতায় একটা বিধানসভা আছে, তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে। এই বিধানসভায় কতজন টোটাল মেম্বার? 294 মানে 294 জন। এই যে 294 এর মধ্যে কোন পার্টি থেকে হচ্ছে গিয়ে কতজন করে মেম্বার আছে? যেমন ধরো টিএমসির ২০০ জনের উপরে আছে, বিজেপির ৭৭ জন, ৭৮, ৮০ জন যাই থাকুক। তো যেই পার্টির যতজন মেম্বার সেটা একটা হচ্ছে প্রপোর্শনাটলি মানে হচ্ছে সেটা আনুপাতিক হারে একটা তাদের মেম্বার। ধরো বিজেপির যদি ২ টো যায়, সরি টিএমসির যদি ২ টো রাজ্যসভার মেম্বার যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, বিজেপির কটা যাবে? ১ টা যাবে। কারণ তাদের সংখ্যা হাফ-এরও কম। তো এইটা হচ্ছে গিয়ে কি রাজ্যসভার হচ্ছে গিয়ে মেম্বার। এরকম করে সারা দেশ থেকে হচ্ছে গিয়ে টোটাল মেম্বাররা যান। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভার সিট আছে হচ্ছে টোটাল ১৬ টা। এবার এই ১৬ টাকে তুমি তাদের অ্যাসেম্বলিতে কটা সিট আছে সেই অনুযায়ী ভাগ করে পাঠিয়ে দাও। এটা আরকি। তো এই হচ্ছে ব্যাপার। ১০ টা হয়তো তৃণমূল থেকে যাবে, ৬ টা হয়তো বিজেপি থেকে যাবে। তো এইভাবেই হবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের রাজ্যসভার আ ব্যাপারটা গেল। এবার রাজ্যসভার মেক্সিমাম স্ট্রেংথ থাকে আবার দুভাবে। এই যে ইলেক্টেড বললাম, ওই যে ১৬ জন এরা হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড।
মানে মানুষ এদেরকে ভোট দেয় না, কিন্তু বিধানসভার যারা মেম্বার, তোমার যারা এমএলএ, যেমন ধরো ফর এক্সাম্পল, তোমরা কি তোমাদের ব্লকের নাম জানো? কেউ যদি মানে গ্রাম অঞ্চলের দিকে থাকো, সেখানে একটা ব্লক থাকে। কারো জানা নেই নিজের ব্লক? মানে তোমার যে বিডিও অফিস, আচ্ছা তোমরা বুঝতে পারছো স্যার না? কাটোয়া। এই তো কাটোয়া। আচ্ছা, এই তো কাটোয়াই হচ্ছে গিয়ে ওর ব্লক। এবার কাটোয়ায় দেখবে হচ্ছে কি, কাটোয়া একটা হচ্ছে কি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, কাটোয়া ১, কাটোয়া ২। সেখানে তোমার একজন এমএলএ আছে। ওই এমএলএরা ঠিক করেন হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী কে হবেন। তোমরা জানো না যে হচ্ছে এমএলএদের কাছে স্কলারশিপের ফর্ম ফিল আপ করানোর জন্য, ঠিক আছে? স্কলারশিপের ফর্ম ফিল আপ করানোর জন্য, তারপরে ডিফেন্স এক্সামের ফর্ম ফিল আপ করানোর জন্য, ঠিক আছে? তো কাটোয়াটা হচ্ছে গিয়ে বর্ধমান পূর্ব লোকসভা অ্যাসেম্বলির মধ্যে আছে এখন ডক্টর শর্মিলা সরকার। তো এই যে কাটোয়া, কাটোয়ার এমএলএ মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ চ্যাটার্জি বা এরকম কিছু একজন নাম হতে পারে। তো এই কাটোয়া ১, কাটোয়া ২ এরকম হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে। আমি মানে বিডিওর নামটা এই জন্যই বললাম, বিডিও অফিসের নামটা, বিডিও এলাকাটা, যাতে করে ওটা অনেকটা সিমিলার থাকে অনেক সময় অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে। এবার ওই ওনারাই হচ্ছে গিয়ে এমএলএ যারা আছেন, তারাই ভোট দিয়ে হচ্ছে ইনডাইরেক্টলি এই যে আমাদের লোকসভার যারা মেম্বার হয় তাদেরকে করেন। এবার এরা হচ্ছে ইলেক্টেড। নমিনেটেড কতজন? নমিনেটেড হচ্ছে ১২ জন। নমিনেটেড মানে কি, এদের কোনো ইলেকশন-ফিলেকশন, রাজনীতির সাথে এদের কোনো সম্পর্ক নেই। এদেরকে কে নমিনেটেড করেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষা আছে। এদেরকে নমিনেটেড করেন হচ্ছে আমাদের অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কি বললাম? অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এনাদেরকে নমিনেটেড করেন। এই ১২ জনকে। এবার একটুখানি দরকার নেই কতজন স্টেটমেন্ট থেকে আসবে। তোমরা জাস্ট এটাই জেনে নেবে, মেক্সিমাম স্ট্রেংথ এর মধ্যে ২৩৮ জন ইলেক্টেড হয়ে আসতে হবে। ১২ জন হয়ে আসতে হবে হচ্ছে গিয়ে নমিনেটেড। যাদেরকে নমিনেট করবেন প্রেসিডেন্ট থেকে। এরা কোন ফিল্ড থেকে আসবে? কাকে? আমাকে নমিনেটেড করবে? তোমাকে করবে? না আমাদের কলেজের টিচারকে করবে? নাকি তোমাদের স্কুলের টিচারকে করবে? না। এরা হচ্ছে গিয়ে আমাদের দেশের জন্য যে সমস্ত ব্যক্তিরা মানে তারা হতে পারেন ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, তারা হতে পারেন মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বললাম, আর্টস থেকে হতে পারেন, সিনেমা জগৎ থেকে আর্টিস্ট হতে পারেন তারা। তারা ক্রিকেটার হতে পারেন, স্পোর্টস পারসন হতে পারেন। মানে এমন একজন ভদ্রলোক হতে হবেন বা ভদ্রমহিলা হতে হবেন, যিনি আমাদের দেশের জন্য অবদান লাইক সচিন টেন্ডুলকর, লতা মঙ্গেশকর, জয়া বচ্চন, জয়া বচ্চন পার্টি থেকে এসেছে, পিটি উষা। এই সমস্ত লোকেদেরকে আমাদের প্রেসিডেন্ট কি করেছেন? অনারেবল প্রেসিডেন্ট রাজ্যসভার মেম্বার করেছেন। ঠিক আছে? কারণ ওনারা এইজন্যই ওনাদেরকে মেম্বার করা হয় নমিনেটেড, যাতে তারা ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির লোক না হয়েও তাদের, যেমন ধরো সচিন টেন্ডুলকরকে তুমি আজকে যদি তিনি তার ক্রিকেটের কি সমস্যা আছে, ক্রিকেটে ভারতকে কোথায় নিয়ে যেতে পারে, ক্রিকেটের গভর্নমেন্টের কি অবদান আছে। তো এই সমস্ত জিনিস বলার জন্য তাকে রাখা হয় এই সমস্ত জগৎ থেকে। সিনেমা ইন্ডাস্ট্রির লোক রাখা হয় সিনেমা জগতের কিছু বলার জন্য। তো এরকম আছে সায়েন্স, স্পোর্টস, আর্টস, আ এই সমস্ত ফিল্ড থেকে ১২ জনকে নমিনেট করে প্রেসিডেন্ট। বর্তমানে ১২ জন নমিনেটেড আছেন এবং ইলেক্টেড আছেন হচ্ছে ২৩৮ এর মধ্যে ২৩৩, 233। ওকে। আর ইউনিয়ন এগুলো অত বেশি দেখার দরকার নেই। আর নেক্সট হচ্ছে এইখানে দেখো, আর এটা যে মেক্সিমাম স্টেট এখানে পুরোটাই ইলেক্টেড। ওকে, মানে লোকসভার ক্ষেত্রে যেটাকে আমরা লোয়ার হাউস বলছি। ওই যে ৪২ টা কনস্টিটিউয়েন্সি ওয়েস্ট বেঙ্গলের, পুরো দেশে 543 কারেন্টলি, 550 ম্যাক্সিমাম, তাদের আর কি। তারা কোনোভাবে ইনডাইরেক্টলি তাদেরকে ইলেক্ট করার কোনো জায়গা নেই বা নমিনেটেড বলতে কিছু নেই। তো এগুলো আর দেখার দরকার নেই ইউনিয়ন স্টেট থেকে টাইম না থাকলে। এই অব্দি পুরো ডিভাইডেশনটা বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ স্যার। ওকে। নেক্সট আমাদের কি বলছে, রাজ্যসভা হ্যাজ দ্য স্পেশাল পাওয়ার টু পাস এ রেজলিউশন, ক্রিয়েশন অফ অ্যানি অল ইন্ডিয়া। এগুলো একটু জাস্ট দেখে রাখো নিজের জানার জন্য, যে রাজ্যসভা হচ্ছে কি। রাজ্যসভা বলতে যেটাকে আমরা আপার হাউস বলেছি, যারা ইনডাইরেক্টলি মেম্বার ইলেক্ট করে। তো তারা মানে এরকম পাওয়ার আছে, তারা যদি কোনো অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করতে চায়, হ্যাঁ, জুডিশিয়াল সার্ভিস, ইফ রাজ্যসভা কনসিডার ইট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট, যে বলছে রাজ্যসভা পাস দ্য রেজলিউশন উইথ স্পেশাল মেজরিটি অনলি দেন হচ্ছে গিয়ে পার্লামেন্ট ক্যান লেজিসলেটিভ অন দিস। মানে কি? আর্টিকেল 320। ধরো ফর এক্সাম্পল আমাদের দেশে কিন্তু অল ইন্ডিয়া জুডিশিয়ারি বলে কিছু এক্সাম হয় না। অল ইন্ডিয়া জুডিশিয়ারি মানে কি? যে পুরো দেশের জন্য জাজ, মানে যে কোনো, যেমন ধরো আইএস, আইপিএস, এরা তো অল ইন্ডিয়া সার্ভিস। মানে এদের যে সিভিল সার্ভিস হয়, তারা হচ্ছে কি অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা দিচ্ছে ইউপিএসসি। তার উপর বেস করে ডিএমএসপি হচ্ছে। তো কিন্তু জাজ যারা হয় তারা স্টেট গভর্নমেন্টের, মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে বলবো না, তারা হচ্ছে গিয়ে স্টেট গভর্নমেন্ট ডব্লিউবিপিএসসি এক্সাম করায়।
মানে এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডব্লিউবিএসসি, তাদের যে স্টেট পাবলিক সার্ভিস ইউনিয়ন বোর্ড তারা কন্ডাক্ট করে। তো রাজ্যসভা যদি মনে করে যে হচ্ছে গিয়ে আমাদের পুরো অল ইন্ডিয়া জুডিশিয়ারি বা এরকম কোনো অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে অল ইন্ডিয়া সার্ভিস নেবে, সেটা তারা করতে পারে। আচ্ছা, এইবার টোটাল না তোমরা ৩ রকম মেজরিটির কথা শুনবে। অনেকবার আমি মেজরিটি ওয়ার্ডটা হয়তো ইউজও করব। একটা হচ্ছে গিয়ে মেজরিটি ৩ রকম হয়। একটা স্পেশাল মেজরিটি, একটা অ্যাবসোলিউট মেজরিটি, একটা সিম্পল মেজরিটি। আচ্ছা, স্পেশাল মেজরিটিটা কি? ধরো আমি লোকসভার মেম্বার টোটাল কত বলেছি? লোকসভার কারেন্ট মেম্বার কত? স্যার 543। 543। এবার স্পেশাল মেজরিটিতে তোমাকে কি ডিসাইড করে? স্পেশাল মেজরিটি মানে, স্পেশাল মেজরিটিতে যদি তুমি কোনো একটা বিল পাস করতে চাও, তার মানে টোটাল যতজন মেম্বার আছে, কতজন মেম্বার? 543। এইটা কিন্তু মানে ধরো এই 543 জন একটা ক্লাসের স্টুডেন্ট আছে, তারা তো প্রত্যেকদিন স্কুলে যায় না। যারা প্রত্যেকদিন স্কুলে যায়, সেই দিন যদি ধরো ফর এক্সাম্পল তুমি 10 তারিখে কোনো একটা বিল পাস করতে চাইবে, সেই দিন ধরো এই 543 দের মধ্যে হচ্ছে গিয়ে তুমি ধরো গেছে হচ্ছে গিয়ে 10 তারিখে কতজন লোক গেছে? 10 তারিখে 400 লোক গেছে, তাহলে প্রেজেন্ট কতজন বলবে তুমি? প্রেজেন্ট কতজন বলবে? স্যার 400 জন। 400 জন। তাহলে 400 জন হচ্ছে 400 স্যার। 400 জন হচ্ছে প্রেজেন্ট। কিন্তু স্পেশাল মেজরিটিতে প্রেজেন্ট ভোটিং এর কোনো মানে গুরুত্ব নেই। স্পেশাল মেজরিটি মানে হচ্ছে এই যে যতজন টোটাল মেম্বার আছে, ভালো করে বোঝো, যতজন টোটাল মেম্বার আছে তার 2/3। স্পেশাল মেজরিটি মানে যতজন টোটাল মেম্বার্স আছে সেই সেই কক্ষের, সেই অ্যাসেম্বলির বা সেই পার্লামেন্টের, তার হচ্ছে গিয়ে 2/3। তাহলে তার 2/3 মানে কতজন? 2/3 মানে এটাকে তুমি ৩ দিয়ে ভাগ করো, মানে এটাকে কি বলে? 2/3 মানে হচ্ছে এর ৩-এর ২ ভাগ। ওকে? তো ৩-এর দুভাগ যতটাই হবে, ধরো ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে একটা যদি কোনো জায়গার হচ্ছে গিয়ে ৩০০ জন হচ্ছে গিয়ে পার্লামেন্টেরিয়ান হয়, কোনো একটা অ্যাসেম্বলি, তো তাদের 2/3 মানে কত আসবে? ১০০ জন আসবে। তো সেরকম ভাবেই হচ্ছে সরি, 2/3 মানে ২০০ জন আসবে। আর এরকম ভাবেই ৫৪৩ এর 2/3। তাহলে এটা হচ্ছে স্পেশাল মেজরিটির ক্ষেত্রে। স্পেশাল মেজরিটির মানে সিম্পলি হচ্ছে গিয়ে যে তুমি যেটা থেকে পাস করাতে চাইছো তার টোটাল মেম্বারের 2/3, প্রেজেন্ট নয়, টোটাল মেম্বারের। এইবার চলে আসো, সেকেন্ড একটা তুমি পাবে, সেটা হচ্ছে গিয়ে এটা গেল স্পেশাল মেজরিটি। আমি এগুলো পরে আর বলবো না। অ্যাবসলিউট মেজরিটি। এই যে স্পেশাল মেজরিটি কি কখন দরকার হয়? স্পেশাল মেজরিটি দরকার হয় হচ্ছে গিয়ে তোমার আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে স্পেশালি দরকার হয়, বা গুরুত্বপূর্ণ কোনো বিল পাস করতে গেলে। ওকে? এবার স্পেশাল মেজরিটির ক্ষেত্রে কি হয়? স্পেশাল মেজরিটির ক্ষেত্রে তোমার জাস্ট এটাই হয় যে হচ্ছে কি এখানে, সরি, স্পেশাল মেজরিটি তো হয়ে গেল 2/3। অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটির ক্ষেত্রে ধরো টোটাল মেম্বার্স কত? 543। এবার এই 543 মানে হচ্ছে হাফের একজন বেশি। কি বললাম? সবসময় মাথায় রাখবে, হাফের একজন বেশি। স্পেশাল মেজরিটি মানেও কিন্তু 2/3 এর একজন বেশি। মানে যদি ৩০০ জন টোটাল মেম্বার হয় তাহলে 2/3 কত? 2/3 হচ্ছে গিয়ে 200। তাহলে 201 জন দরকার সেই বিলটা পাস করাতে গেলে। মানে ওই 2/3 এর একজন বেশি। অ্যাবসলিউট মেজরিটি মানে কি? টোটাল যতজন মেম্বার। অ্যাবসলিউট মেজরিটি কখন দরকার হয়? সরকার গঠন করতে দরকার হয়। সে তুমি কোয়ালিশন করে করো, বা সে তুমি নিজের গভর্নমেন্ট থেকে করো, নিজের লোকেদের দিয়ে। তাহলে অ্যাবসলিউট মেজরিটি হচ্ছে গিয়ে যতজন মেম্বার্স আছে তার হাফের একজন, মানে হচ্ছে ওই 271 মতো হাফ হবে, প্লাস তুমি ধরে নাও হচ্ছে গিয়ে 1, এইরকম 272। আমাদের সরকার গঠন করতে গেলে মানে প্রধানমন্ত্রী কে হবেন বা কারা সরকার গঠন করবেন, কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, তখন এটা দরকার হয়। এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাবসলিউট মেজরিটি। বুঝা গেল? মানে টোটাল মেম্বারের হাফের একজন বেশি। আরেকটা তোমরা মেজরিটি পাবে, সেইটাকে বলা হয় হচ্ছে গিয়ে সিম্পল মেজরিটি। এগুলো দরকার। এই সিম্পল মেজরিটি কি জিনিস? সিম্পল মেজরিটি আর একটা সিম্পল বিষয়, যতজন প্রেজেন্ট ভোটিং, কি বললাম? যতজন প্রেজেন্ট ভোটিং থাকেন তার হাফের একজন বেশি। মানে ধরো একটা নরমাল বিষয়ে তুমি একটা বিল পাস করবে, এডুকেশন, হেলথ, এই সমস্ত একটা নরমাল, অত বেশি ইম্পর্টেন্ট নেই। তো সেটা সিম্পল মেজরিটি দিয়ে পাস হবে। কিভাবে হবে? ধরো ওই 543 এর মধ্যে সেদিন ক্লাসে প্রেজেন্ট আছে 400 জন। তাহলে 400 জনের হাফের একজন বেশি কত? 200 প্লাস 1। 201 জনের যদি সেই জিনিসটার টপিকে হচ্ছে ফেভারে ভোট দেয়, তাহলে সেটা পাস হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল মেজরিটি। এই ৩ রকমের মেজরিটি হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা কিন্তু পরে লাগবে। তো এবার বলছি, ইফ রাজ্যসভা
থিংস দ্যাট পার্লামেন্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল ইন্টারনাল লেজিসলেটিভ আন্ডার দ্য পাস রেজলিউশন 2/3 মেজরিটি মানে ওই স্পেশাল মেজরিটি লেসে পাস আন্ডার আর্টিকেল শ্যাল রিমেইন ফোর্সিং ওয়ান ওয়ান। এবার দেখো নেক্সট বলছে রাজ্যসভা ইকুয়াল পাওয়ার উইথ লোকসভা দ্য প্রসেস অফ ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। হ্যাঁ, এই যে আমাদের দেশের আছে না, আমাদের দেশের কয়েকটা জিনিস আছে যাদেরকে তুমি রিক্রুট করে দাও সমস্যা নেই, কিন্তু তাদেরকে আমরা যদি হচ্ছে গিয়ে মানে রিমুভ করতে যাই, তাদেরকে যদি সরাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইমপিচমেন্ট ইমপিচমেন্ট এমন একটা প্রসেস যার মাধ্যমে তুমি কাউকে হচ্ছে মুখে বলে দিলে, ওরাল একটা স্টেটমেন্ট দিলে, তার উপরে ভিত্তিতে কিন্তু হচ্ছে কি তার পদ বা তার যে পোস্ট আছে সেটা চলে যাবে না। যেমন হচ্ছে কাদের, আমি যদি কালকে মানে কালকে যদি প্রেসিডেন্টও বলে যে সুপ্রিম কোর্টের জাজ থেকে আমি একে সরিয়ে দিলাম, চিফ চিফ জাজকে বা অন্য কোনো জাজকে, হাইকোর্টের কোনো জাজকে, হ্যাঁ, বা চিফ জাজকে বা ইলেকশন কমিশনকে বা ক্যাগকে বা প্রাইম মিনিস্টারও যদি বলে, সেটা পসিবল নয়। ওরালি স্টেটমেন্ট বা লিখিত কোনো স্টেটমেন্টও হবে না। তাহলে কি করতে হবে? সেটা হচ্ছে ইমপিচ করতে হবে তাদেরকে। ইমপিচ করা মানে হচ্ছে একটু রিমুভ, কাউকে সরিয়ে দেওয়া। সেটা কিভাবে করবে? সেটা হচ্ছে গিয়ে দুটো জায়গা থেকে, কি বললাম? দুটো জায়গা থেকেই কিন্তু হচ্ছে সিম্পল মেজরিটিতে সেটা তাদের এগেইনস্টে হচ্ছে গিয়ে যে বিলটা আসবে, ধরো ফর এক্সাম্পল সুপ্রিম কোর্টের সিজিআই, কি নাম এখন হচ্ছে গিয়ে, সিজিআই এর নাম কি বলো? স্যার সূর্য মহান্ত। জাস্টিয়া সূর্যকান্ত। এই যে সূর্যকান্ত সিজেআই, অনারেবল সিজেআই সূর্যকান্তকে যদি গভর্নমেন্ট চায় যে তাকে সরাতে চায়, তাহলে পার্লামেন্টের দুটো কক্ষ রাজ্যসভা এবং লোকসভা থেকে তাদেরকে কি করতে হবে? তাদেরকে হচ্ছে কি ইমপিচমেন্ট বিল পাস করাতে হবে তার এগেইনস্টে। ওকে? তারপরে যখন সেটা পাস হবে, প্রেসিডেন্ট তখন গিয়ে অর্ডার দিতে পারবেন যে আপনাকে সরে যেতে হবে আপনার পোস্ট থেকে। যদি সেটা পাস হয়ে যায়। তো প্রেসিডেন্টকেও এইভাবে সরানো যায়, ভাইস প্রেসিডেন্টকেও এইভাবে সরকার চাইলে সরাতে পারে। ইকুয়ালি সুপ্রিম কোর্টের আদার জাজেদের, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সব জাজ ইনক্লুডিং চিফ জাস্টিস, ইলেকশন কমিশনার যে সমস্ত আছে এবং ক্যাগ কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তাদেরকে এইভাবে সরাতে হয় ইমপিচমেন্টের মাধ্যমে। প্রেসিডেন্ট এনাদের প্রত্যেককেই কিন্তু রিক্রুট করেন প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্ট চাইলে আবার মুখে বলে ওনাদেরকে সরাতে পারেন, সেটা যতক্ষণ না পর্যন্ত সরকার ইমপিচমেন্ট পাস করছে। এ অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি একবার রইল বলুন না। কোনটা বল? এই লাস্টেরটা যেটা বললেন। আচ্ছা, আমি বললাম এই যে ধরো, এই যে যতজন মেম্বার্স আছে এখন যাদেরকে দেখতে পাচ্ছ এখানে লেখা, সুপ্রিম কোর্টের জাজেস মানে ইনক্লুডিং চিফ জাস্টিস, হাইকোর্টের অল হাইকোর্ট যতগুলো আমাদের হাইকোর্ট আছে 25, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। হাউ মেনি হাইকোর্টস আর দেয়ার ইন অল ইন্ডিয়া? 25। তারপর হচ্ছে গিয়ে তোমার তাদের যারা জাজ আছে ইনক্লুডিং চিফ জাস্টিস হাইকোর্টে, চিফ ইলেকশন কমিশনার মানে সেন্ট্রালের যে চিফ ইলেকশন কমিশনার আছে আমাদের, এখন জ্ঞানেশ কুমার আছে, তার সাথে আরো তো 2-4 জন আছেন তারা, এবং হচ্ছে ক্যাগ কম্পিউটার অডিটর জেনারেল, মানে কি এনারা দেখেন যে আমাদের ইন্ডিয়াতে কত কি বাজেট আসছে, কত কি এক্সপেন্ডিচার হচ্ছে, কত রেভিনিউ আর্নিং হচ্ছে, এগুলো দেখা ওনাদের কাজ আর কি। তো এই যে যতগুলো তুমি কনস্টিটিউশনাল পোস্ট দেখলা, এগুলো সব কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট, মানে কনস্টিটিউশনে এনাদের ব্যাপারে বয়স, কে হতে পারবেন, কে হতে পারবে না, সব লেখা আছে। ওকে? জুডিশিয়াল পড়ালে এই দুটো হয়ে যাবে। চিফ ইলেকশন ব্যাপারে বলে দেবো। ক্যাগের ব্যাপারে একই জিনিস। তো এবার কি আছে? এবার দেখো এনাদেরকে রিক্রুট কে করেন? মানে এনাদেরকে রিক্রুট করেন হচ্ছে গিয়ে, রিক্রুট আই মিন মানে এনাদেরকে অ্যাপয়েন্ট কে করেন? এনাদেরকে অ্যাপয়েন্ট করেন হচ্ছে গিয়ে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মানে উনি হচ্ছে এনাদেরকে ওথ টেকিং টা করান, শপথ বাক্য পাঠ করান। ওকে? এইবার কিন্তু তাহলে প্রেসিডেন্ট ওথ টেকিং করছেন, কিন্তু এনাদেরকে রিমুভও প্রেসিডেন্ট করে। কিন্তু প্রেসিডেন্ট এইভাবে মুখে বললে রিমুভ হবে না। যে আমি বললাম কালকে আমি ধরো প্রেসিডেন্ট, এই সূর্যকান্ত তোমাকে সরে যেতে হবে। না, তার জন্য গভর্নমেন্টকে লোকসভা এবং রাজ্যসভা থেকে একটা বিল নিয়ে আসতে হবে ওনার এগেইনস্টে। কার এগেইনস্টে? যেই জাজকে সরাতে চাইছে, যেই চিফ ইলেকশনকে সরাতে চাইছে, তার এগেইনস্টে নিয়ে এসে লোকসভা এবং রাজ্যসভা থেকে সেটা সিম্পল মেজরিটিতে পাস করাতে হবে। সিম্পল মেজরিটি মানে কি? যতজন প্রেজেন্ট থাকবেন তার হাফের একজন বেশি। সিম্পল মেজরিটি সিম্পল কথায়। তার হাফের একজন বেশি যদি ভোট দেয়, হ্যাঁ, এনাকে সরাতে চাই, তারা সরাতে চায়, পাস হয়ে গেলে তারপরে ওই অর্ডারটা প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিয়ে দিলে, সই করে দিলে তারপরের দিন থেকে ওই জাজকে সরে যেতে হবে। ইকুয়ালি হাইকোর্ট বা ইকুয়ালি চিফ ইলেকশন কমিশনার, ইকুয়ালি ক্যাট। বুঝলেন? স্যার, বাকিদের বাকিদের কি রেসপন্স? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। এবার নেক্সট হচ্ছে হাউস অফ পার্লামেন্ট। হাউস অফ পার্লামেন্টের ক্ষেত্রে দেখো, লোকসভা দ্যাট ইজ হাউস অফ পিপল, রাজ্যসভা দ্যাট ইজ হাউস কাউন্সিল অফ স্টেটস। এবার একটা জিনিস দেখো, হাউস অফ পার্লামেন্টের ক্ষেত্রে এখানে তুমি অনেকগুলো বিষয় পাবে।
লাইক যেমন সবার ফার্স্টে লোকসভার ক্ষেত্রে কি বলছে ম্যাক্সিমাম স্ট্রেংথ এটা আমি আগেও দেখেছি 550 এখন 530 মানে 30 হচ্ছে বিভিন্ন স্টেটের আর 20 টা হতে হবে হচ্ছে গিয়ে এগুলো বলছি না একই জিনিস দেখে নিও। এইবার দেখো যারা হচ্ছে গিয়ে এই যে মানে আমাদের লোকসভা ইলেকশনে কনটেস্ট করবে, ভালো করে বোঝো তাদেরকে এই যে কি কিছুক্ষণ আগে বললাম না যেমন হচ্ছে ওর কাটোয়া মানে হচ্ছে বর্ধমান পূর্ব বিপি বর্ধমান পূর্ব ওই যে ওখানকার। তো এবার দেখো এই বর্ধমান পূর্ব অ্যাসেম্বলিতে ডক্টর শর্মিলা সরকার টিএমসি থেকে দাঁড়িয়েছিল। বিজেপি থেকে অন্য কেউ একজন অসীম সরকার দাঁড়িয়েছিল। তারপরে আইএসএফ থেকে অন্য একজন দাঁড়িয়েছিল, সিপিএম থেকে একজন দাঁড়িয়েছিল। তার মধ্যে এই যে এখান থেকে জিতেছে কে ডক্টর শর্মিলা সরকার। এবার একটা জিনিস দেখো, তার মানে কি এখানে এই যে ওই যে শর্মিলা সরকার জিতেছে বা যারা ইলেকশনে নমিনেশন দিয়েছে, যারা নিজেদের নাম নথিভুক্ত করেছে যে আমরা ইলেকশনে কন্টেস্ট করতে চাই, তাহলে তাদেরকে কি কি কোয়ালিফিকেশন দরকার? নাম্বার 1, তুমি আমার এটা শুধুমাত্র শুধু এজটা চেঞ্জ হয়। বিভিন্ন ইলেকশনের ক্ষেত্রে না এজটা চেঞ্জ হয়। আর কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন দরকার হয় না। দুটো কোয়ালিফিকেশন সিম্পল ব্যাপার। তোমাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে, তোমাকে হচ্ছে 25 বছর কমপ্লিট করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের মানে দেশের অবস্থা। যে তোমাকে যত বড়ই তুমি দেশের প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার যাই হতে চাও না কেন, কোন রকম কিন্তু হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এর দরকার নেই। তাতে তুমি লিখতে কলম ভাঙো বা টিপসই দাও, থাম্ব দাও, কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন বলছে যে হচ্ছে একটা লোক যদি আমাদের সিটিজেন অফ ইন্ডিয়া হয় এবং তিনি যদি হচ্ছে গিয়ে 25 বছর বয়স তার হয়ে যায়, যে হচ্ছে গিয়ে তার 25 বছর হয়ে গেছে, তাহলে সে লোকসভা ভোটে কন্টেস্ট করতে পারবে। এইবার আরেকটা কি বলেছে, শুড নট হোল্ড অফিস অফ প্রফিট মানে কি তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের কোন রকম পোস্টে থাকবেন না। মানে কোন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন মান্থলি, কোন অ্যালাউন্স পাচ্ছেন সেই সমস্ত জায়গায় থাকতে পারবেন না, মানে ফুল টাইম কোনো জব করছেন। তো এইটা এই তিনটে হচ্ছে মানে এই দুটো তিনটে হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন, এটা সমস্ত জায়গাতেই তুমি সেম দেখবে এবং শুধু এজটা শুধু চেঞ্জ হবে। আচ্ছা, নরমাল টার্মস মানে এবার ধরো সে একবার লোকসভার মেম্বার হয়ে গেল, ইলেক্টেড হয়ে ডক্টর শর্মিলা সরকার। তো তিনি যখন চলে গেলেন তো তিনি ৫ বছরের জন্য থাকবেন। ওকে? তিনি ৫ বছরের জন্য থাকবেন। অলদো যদিও হি ক্যান হাউস ক্যান বি ডিসলভড বাই প্রেসিডেন্ট। লোকসভাকে ডিসলভ করতে পারেন প্রেসিডেন্ট। মানে সরকার পড়ে গেলে তো ডিসলভ করে দেওয়া হবে সেটাকে। এটার কথা বলছি। ইভেন বিফোর ৫ ইয়ার্স। মেইনলি হচ্ছে ৫ বছর লোকসভার টার্ম। একটা এমপি বা একটা এমএলএ ৫ বছরের জন্য ইলেক্টেড হয়। এটা জেনে রাখবে। নেক্সট হচ্ছে আ এগুলো আ সেইভাবে দরকার নেই। টার্ম অফ লোকসভা ক্যান বি এক্সটেন্ড ডিউরিং ইমার্জেন্সির ক্ষেত্রে সেগুলো এক্সটেন্ড করা যায় লোকসভার টার্ম। এগুলো পরীক্ষা আসবে না। এবং সেটা ৬ মাস অন্তর করে এক্সটেন্ড করা যায় এবং মেম্বারস আর ডাইরেক্টলি বাই দ্য পিপল। হ্যাঁ, এইটা দেখো এই যে লোকসভার যারা মেম্বার আছে না, তারা কিভাবে ইলেক্ট হচ্ছে? তারা ইলেক্ট হচ্ছে গিয়ে ডাইরেক্টলি। আমি বললাম লোকসভার মেম্বাররা এই যে ৪২ টা কনস্টিটিউয়েন্সি আছে, তার মধ্যে থেকে তোমরা আমরা প্রত্যেকে ভোট দিয়েছি। তো সেটা কিসের? অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ভোটের উপর। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এটা আর্টিকেল 326 এ বলা হয়। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি হচ্ছে ওয়ার্লড ওয়াইড একটা ডক্ট্রিন। যেটা বলে যে প্রত্যেকটা দেশের নাগরিকরা যখন তাদের দেশের অনুযায়ী হচ্ছে ভোটাধিকার পায়, মানে মেইনলি 18 বছর। ওকে? তখন তারা যাতে হচ্ছে ভোট দিয়ে মানুষদেরকে নির্বাচিত করে এবং তারা তাদের রাইট টু ভোট এটা একটা কনস্টিটিউশনাল রাইট। বললাম রাইট টু ভোট হচ্ছে একটা কনস্টিটিউশনাল রাইট। এটা কিন্তু পায়। তো এটাই অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজিতে টিপ। তো আমরা যারা রাইট টু ভোট পেয়েছি, আমরা ভোটের মাধ্যমেই হচ্ছে গিয়ে তাদেরকে ইলেক্টেড করেছি। কনটেস্ট করেছে তারা ইলেকশন। এটা হচ্ছে ব্যাপার। এইটা লোকসভার মেম্বার হতে গেলে আমাদের কোয়ালিফিকেশন আছে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ দেখো স্যার। হ্যাঁ, রাজ্যসভার মেম্বার। রাজ্যসভার মেম্বার হতে গেলে কি ওই ম্যাক্সিমাম স্ট্রেংথ তো আগেও দেখালাম 250 আ 238 জন স্টেটের রিপ্রেজেন্ট ১২ জন হচ্ছে নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট। ফ্রম কোথা থেকে আসবে? আর্টস থেকে। মানে আর্টস মানে হচ্ছে ফাইন আর্টস কলা বিভাগে মানে সে কোনো একটা অবদান রেখেছে। সায়েন্স থেকে আসবে মানে সায়েন্টিস্ট বাগেরা হলে আ লিটারেচার থেকে আসবে, সাহিত্য জগৎ থেকে এবং হচ্ছে সোশ্যাল সার্ভিস থেকে যারা আসবেন। এর মধ্যে সবকিছুই ইনক্লুড থাকছে আরকি। তো নেক্সট হচ্ছে এট প্রেজেন্ট দেয়ার আর 245 মেম্বার্স আছে এখন বর্তমানে। এগুলো দেখার দরকার নেই। এই ১২ জন নমিনেটেড আছে এটা জানবে। আর ২৫০ এর মধ্যে 245 হচ্ছে গিয়ে মানে এখন টোটাল মেম্বার্স আছে। তার মধ্যে কিন্তু এই ১২ জন ইনক্লুড কিন্তু 245 এর মধ্যেই। আচ্ছা, নেক্সট আমাদের বলছে যে কোয়ালিফিকেশন রাজ্যসভার মেম্বার হতে গেলে এটাকে তো আমরা আপার হাউস বলছি বা হাউস অফ এল্ডার্স বলছি। এটার ১ নাম্বার কোয়ালিফিকেশন হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এজটা এখানে শুধুমাত্র ৫ বছর বেরিয়ে আছে। হ্যাভ কমপ্লিটেড এজ অফ 30
তো মানে যিনি রাজ্যসভার মেম্বার হতে চাইবেন তাকে হচ্ছে 30 বছর বয়স হতে হবে। হি শুড নট হোল্ড এনি অফিস অফ পাবলিক। ওই যে বললাম তিনি কোনো সরকারি সুযোগ সুবিধা বা ফুল টাইম কোনো জবে নেই। তো এটা দেখাতে হবে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের হোক। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে এজ গুলোকেও আসে। এজ গুলো একটু দেখবে। ইট ইস এ পার্মানেন্ট হাউস, ইট ক্যান নট বি ডিসলভ। হ্যাঁ, এইটা রাখো যারা রাজ্যসভার মেম্বার হয়। তো তারা তো হচ্ছে পার্মানেন্ট ইন নেচার। পার্মানেন্ট ইন নেচার মানে তারা ৬ বছরের জন্য হচ্ছে মানে রাজ্যসভাতে পার্মানেন্ট ইন নেচার। কেন? কারণ রাজ্যসভায় তো মানুষ কোনো ভোট দিচ্ছে না ডাইরেক্টলি রাজ্যসভার মেম্বারদেরকে। তারা বিধানসভার মেম্বার অনুযায়ী হচ্ছে গিয়ে তোমার কি হচ্ছে? ইলেক্ট হচ্ছে বিভিন্ন পার্টি থেকে। কোন স্টেটের যেই পার্টির মেম্বার বেশি আছে অ্যাসেম্বলিতে তারা মেম্বার মানে ইলেক্ট করছে নিজেদের লোকেদের। এবার ব্যাপারটা কি দাঁড়িয়েছে? ব্যাপারটা হচ্ছে গিয়ে তো এনারা কি হয়? এনাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট কিন্তু হচ্ছে ডিসলভ করতে পারেন না রাজ্যসভাকে। ডিসলভ মানে ভেঙে দেয়া। কেন পারেন না? কারণ তারা তো মানুষের ভোটে ইলেক্ট হচ্ছে না। মানে তাদের তো ইলেকশন কনটেস্ট করাতে হয়নি। কিন্তু লোকসভাকে তারা ডিসলভ করতে পারেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কেন করতে পারেন? কারণ সেটা ৫ বছর পর তাদের ভ্যালিডিটি শেষ। তো নতুন করে সেটাকে তৈরি করতে গেলে ইলেকশন করাতে হবে। ইলেকশন করাতে গেলে কি করতে হবে? পুরনো যেই হচ্ছে গিয়ে লোকসভা ছিল সেটাকে ডিসলভ করতে হবে। তো এটা হয়। কিন্তু এখানে তো নতুন করে রাজ্যসভায় ইলেকশন করানোর কোনো গল্পই নেই। এখানে তো সব ইলেক্টেড মেম্বার সরি নমিনেটেড ম্যাক্সিমাম জনাই হচ্ছে গিয়ে মানে ইনডাইরেক্টলি ইলেক্টেড। নমিনেটেড বলতে গেলে ওই ১২ জনের কথা চলে আসবে। তো ইনডাইরেক্টলি ইলেক্টেড। তো সেই ক্ষেত্রে সেভাবে ডাইরেক্টলি ইলেকশন হয় না। এটাকে প্রেসিডেন্ট ডিসলভ করতে পারে না। তবে 1/3 মেম্বারস আর রিটায়ার এভরি 2 ইয়ার্স। মানে কি? ধরো রাজ্যসভার কতজন মেম্বার আছে? ২৪৫ জন বর্তমানে। তার 1/3 তুমি দেখে নাও। তারা প্রতি ২ বছর অন্তর, অন্তর হচ্ছে রিটায়ারে যায়। আবার নতুনরা আসে আরকি। নতুন 1/3 আবার আসে। বুঝতে পারছো? তো এইভাবে হয় আরকি। তো যারা রাজ্যসভার মেম্বার হয় তাদের ফিক্স তারা ৬ বছরের জন্য মেম্বার। আর যারা লোকসভার মেম্বার হয় তারা ফিক্স ৫ বছরের জন্য। আচ্ছা, রিটায়ারিং মেম্বারস মানে ধরো আ যারা রিটায়ারে চলে যাচ্ছে ২ বছর অন্তর, অন্তর। তো তারা হচ্ছে গিয়ে তাদের জায়গায় আবার নতুনরা আসে। ইনডাইরেক্টলি ইলেক্টেড ক্যান বি রি-ইলেক্টেড। এবার ধরো ফর এক্সাম্পল একজন মেম্বার তার ৬ বছর কমপ্লিট হয়ে গেল। সে আবার রি-ইলেক্টেড হতে পারে। সমস্যা নেই। যদি তার পলিটিক্যাল পার্টি তাকে অ্যাসেন্ট দেয়, তাকে যদি কনটেস্ট করিয়ে সেখান থেকে নিয়ে আসে। নেক্সট হচ্ছে মেম্বার্স অফ রাজ্যসভা আর ইলেক্টেড বাই দা হচ্ছে ইলেক্টেড নাম্বারস অফ অ্যাসেম্বলি স্টেট। এই যে কি বললাম যে রাজ্যসভার মেম্বাররা কিভাবে ইলেক্টেড হয়? এরা তো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ডাইরেক্টলি ইলেকশনের মাধ্যমে লোকসভার মেম্বাররা হচ্ছে। তারা কি? এই যে স্টেট অ্যাসেম্বলিজ গুলো আছে পশ্চিমবঙ্গ বিধানসভা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, আরো যে সমস্ত রাজস্থান, গুজরাট তাদের যারা অ্যাসেম্বলির মেম্বার আছে মানে বিধানসভার মেম্বার আছে, তারা ইনডাইরেক্টলি ওনাদেরকে ভোট দিচ্ছেন। ওকে? এবং ইউনিয়ন টেরিটরি দিল্লি অ্যান্ড পুদুচেরি। এটা মাথায় রাখবে কোন দুটো ইউনিয়ন টেরিটরি থেকে তারা ইউনিয়ন টেরিটরি থাকা সত্ত্বেও তাদের স্টেট অ্যাসেম্বলি আছে। একটা দিল্লি, একটা হচ্ছে পুদুচেরি। ইন অ্যাকর্ডেন্স উইথ সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই যে মানে ট্রান্সফারেবল ভোট মানে ইনডাইরেক্ট ভোট আরকি প্রপোর্শনাল। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের মেইন টপিক।